Lastly, we have started the fundamental particles, and we also discussed the families of particles. Today, we're going to have some short review with it, and we will approach to the new content. যেটা আমরা book questions যেগুলো solve করার কথা ছিল ওগুলোতে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা. So let's start with the revision. So we say that there are two major families of the fundamental particles, right? Or the families of particles. Two major families. One, leptons and hadrons. এই যে লেপটন এবং হ্যাড্রন এদের মধ্যে যে ডিফারেন্সটা বা ক্লাসিফিকেশনটা যেটা আনা হলো, এটার রিজনটা কি? এটার রিজন হচ্ছে একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দ্বারা এফেক্টেড হয় আর একটা এফেক্টেড হয় না। কোনটা এফেক্টেড হয় বলতে থাকে, রেসপন্স করো। কোনটা এফেক্টেড হয়? হ্যাড্রনস। কোনটা এফেক্টেড হয় না? লেপটনস। লেপটনস কোনগুলো? লেপটন নিয়ে আমরা বললাম যেগুলো ইলেকট্রন, নিউট্রিনো, এগুলো হচ্ছে আমাদের লেপটনস, যেগুলোকে আমরা কনসিডার করি দিস আর ফান্ডামেন্টালস, মানে কি এগুলোকে আর ব্রেক করা যায় না। তার মানে it is not just the strong nuclear force unaffected part, rather it is also fundamental. So leptons are fundamentals and they are unaffected by the strong nuclear force. Clear? এবার যদি একটু আমরা আরেকটু সামনের দিকে আগে, hadrons যেহেতু এখানে আছে প্রোটন এবং নিউট্রন, সো আমরা বুঝতেই পারতেছি যে প্রোটন নিউট্রন কি করা যায় বলেন? proton neutron ke break down kora jay. So since proton neutrons can be broken down, so it is no more fundamental and they also affected by the strong nuclear force. So this is all about the hadrons, and ekhane hadron er ekta discovery niye bola hocche Higgs boson, eta amra dekhechi. And hadron er moddhe amra dekhechi je there are 6 quarks যেগুলো হচ্ছে so far fundamental, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে যেগুলো পাওয়া যায় ইন জেনারেল, রাইট? বা এগুলো দিয়ে অ্যাকচুয়ালি প্রোটন নিউট্রন বা এদের যে রিলেটেড ফ্যামিলি এগুলো বিল্ড আপ হয়, রাইট? সো এখানে আমরা দেখেছিলাম দেয়ার আর 6 মেইন কোয়ার্কস, আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ এন্ড বটম। সো আপ, চার্ম, টপ, আপ, চার্ম এন্ড টপ এগুলো হচ্ছে +2/3, এন্ড ডাউন, স্ট্রেঞ্জ এন্ড বটম এগুলো হচ্ছে -1/3। এদের আবার কি আছে? অ্যান্টি কোয়ার্ক রয়েছে। অ্যান্টি কোয়ার্ক গুলোর প্রপার্টি গুলো কেমন? সব সেম, জাস্ট চার্জ ইজ অপোজিট। ঠিক আছে, আরো কিছু জিনিস অপোজিট আছে, বাট এটা আমরা অ্যাকচুয়ালি এস এ কভার করি না। আমরা জাস্ট এখানে শিখবো যে চার্জ ইজ অপোজিট। টেম্পারেচার কি একটু কমাই দিব বাবা? ঠান্ডা করে দিই। ঠিক আছে, ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো তাহলে আমরা এই প্র্যাকটিসটা যেহেতু করেছি বাসায়, কোয়ার্কের টেবিলটা, এবার আমরা একটু দেখি যে এই কোয়ার্কের যে কম্পোজিশনস গুলো হতে পারে, কোর কম্পোজিশন গুলো মেইনলি দুই ধরনের হতে পারে, যেখানে তিনটা কোয়ার্ক এক জায়গায় হবে, যেগুলোকে আমরা বলতেছি ব্যারিয়ার, রাইট? সো একটা হেড্রন বা হ্যাড্রন যেগুলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দ্বারা এফেক্টেড এবং যেগুলোকে ভাঙা যায়, এগুলো তিনটা কোয়ার্কের কম্পোজিশন হতে পারে, যেগুলোকে আমরা বলতেছি ব্যারিয়ার্স। কোনগুলো? নিউট্রন, প্রোটন। These are baryons because neutron and proton both of them are made of 3 quarks. And আর কি আছে এখানে? mesons হতে পারে। meson কি জিনিস? It is also composed of quark, but instead of 3 it is 2, and not only just 2, it is also a quark and an anti-quark composition. So যদি এরকম হয় তাহলে এগুলোকে আমরা বলবো মেসন। যেমন এখানে পাই প্লাস বা ফাই মেসন দেওয়া হয়েছে, যেখানে পাই প্লাস এর আমরা জাস্ট ডিসকাস করেছিলাম, পাই প্লাস এর চার্জ হলো +1 এন্ড ফাই এটার চার্জ হলো 0। আমরা লাস্ট দিন প্রমাণ করেছিলাম কিভাবে এটার চার্জ +1 বা এটার চার্জ 0 হয়, রাইট? রাইট অর রং? ওকে, তারপর দেখেন এখানে যে কোশ্চেনস গুলো আছে এগুলো যদি আমরা একটু ইনিশিয়ালি একটু ইগনোর করে সামনের দিকে আগাই, another look at beta decay, which is going to be the starting for today's lecture. So আমরা একটু বেটা ডিকের আমাদের স্পেসিফিকেশন থেকে যেটা দেখেছিলাম, যে বেটা ডিকের ক্ষেত্রে তারা একটু বলেছে যে কোয়ার্ক কম্পোজিশনটা একটু দেখতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে ইয়াটা পড়ে শোনাই, স্পেসিফিকেশন ফান্ডামেন্টাল পার্টিকেল নাম্বার 5টা, describe the changes to quark composition that takes place during beta minus and beta plus decay. তাহলে কোয়ার্ক কম্পোজিশনটা আমরা দেখবো। সো আজকের মূল পার্টটা হচ্ছে এটা। And lastly, recall that electrons and neutrinos are fundamental particles called leptons. এটা আমরা অলরেডি দেখেছি, রাইট? সো আপনারা যদি ফান্ডামেন্টাল পার্টিকেলের স্পেসিফিকেশন গুলো পড়ে থাকেন, দেখবেন only one part is yet to discuss, which is just this beta minus এবং beta plus decay এর ক্ষেত্রে কোয়ার্ক কম্পোজিশনটা খেয়াল করা। সো চলো আমরা একটু এই লাস্ট পার্ট অফ আওয়ার AS physics, it's not just for today's lecture,
It is last part of our AS physics যেটা আমরা actually discuss করব, and after that যারা আমরা হোমওয়ার্ক জানি না তারা যে সাজেশনটা দিয়েছে স্যার পাঁচ পেপার সলভ করে আমরা ওইটা থেকে, রাইট? ঠিক আছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার্স গুলো তো আপনি করেন না, আপনি পরে আসেন। হ্যাঁ, আমরা রিভিশন নিতে পারি, আমরা রিভিশন শুরু করতে পারি, কোনো সমস্যা নেই। বাট যেহেতু এখানে আমাদের নাবিলা আছে, নাবিলা মেতে এক্সাম দিবে, আমরা আমাদের পাঁচ পেপার সলভিংটাকে আগাই নিব। যেখানে যেটা বুঝবো না ওইটা আমরা এই রিভিশনের টার্মিনোলজিতে ওইটা আমরা ক্লারিফাই করব। হ্যাঁ, সো ইনশাআল্লাহ it will be a good work. We have time. It's just February. We have March, April, May, June, July, August, September, then October, right? So we have 7 months, and yet খেয়াল করেন আপনাদের মধ্যে যদি কারো এরকম টেন্ডেন্সি থাকে যে আপনারা এ স্টারের জন্য পড়তেছেন বা এর জন্য পড়তেছেন, বির জন্য পড়তেছেন, জান গায়ে ক্লাস দরকার নাই আমার। আমি আপনাদেরকে এ স্টার এ এর জন্য পড়েন, মার্কস কত মার্কস পাইলেন, কত মার্কস লুজ করলেন এটার জন্য পড়াই। মার্ক কেন লুজ করবেন? মার্ক লুজ করা যাবে না। আমি অ্যাডভান্স লেভেলে ওদের মানে ইভেন ও লেভেল কেউ যখন পড়াই, ইভেন এডেক্সেল যে ফিজিক্স নিয়ে একটা সময় আমি যখন ক্লাস শুরু করি আপনাদেরকে বলেছিলাম, টিচারদের মধ্যেও তারা ভয় পাইতো যে এডেক্সেল ফিজিক্স পড়াবে কিনা, তার রেপুটেশন নষ্ট হবে। আমি এডেক্সেল স্টুডেন্টদেরকে বলি যে মার্কস হারাবি না, মাইট দিব। মার্কস হারানোর কি আছে আমারে ক, পাঁচ পেপার সলভ কর। আমি তো ক্লাস লেকচার দিছি, ক্লাস লেকচার তো আমরা স্টাডি করছি, একবার একটু পাঁচ পেপার সলভ করে দেখ কোথায় মার্কস হারানো যায়। ঠিক আছে, দু এক জায়গায় ভুল হয়েছে, এবার ওইটাও একটু স্টাডি করি, তাহলে পরবর্তী যে আপডেটেড কোশ্চেন গুলো আসতেছে মক কোশ্চেন, দেখি না এখানে কোথায় আমার মার্কস লুজ হয়। 1 মার্ক 2 মার্ক 5 মার্ক এর বাইরে মিস হবে, তাইলে কোনটা আলটিমেটলি চলবে না। দূর কি যে বলো তুমি, পেপার ওয়ান আমার জন্য না, তোমাদের জন্য। তোমরা এক্সাম দিলে আমার চেয়ে ভালো করবে, তোমরা এক্সাম দিলে আমার চেয়ে ভালো করবে। কেন ভালো করবো এটা একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। সো অ্যানাদার লুক এট বেটা দিকে আমরা একটু পড়বো, পড়তে আমাকে হেল্প করবে নাবিলা। নাবিলা, প্লিজ হেল্প মি রিডিং আউট দিস সেকশন 15.12, অ্যানাদার লুক এট বেটা দিকে। This is interesting as a hadron decays into another hadron, emitting electron and an anti-electron. So what happens in beta decay? Hold on. The neutron. আমরা বললাম যে আমরা লাস্ট দিন যখন বেটা ডিকে পড়েছিলাম, ও লেভেলসে যখন বেটা ডিকে পড়েছিলাম, বেটা মাইনাস বা বেটা প্লাস, আমরা বলেছিলাম যে if one neutron transform into a proton, খেয়াল করেন ওয়ার্ড গুলো, একটা নিউট্রন যদি একটা প্রোটনে ট্রান্সফর্ম হয়ে যায় তাহলে কি হয়, এখান থেকে একটা ফাস্ট মুভিং ইলেকট্রন রিলিজ হয়, এটাকে আমরা বলছি বেটা মাইনাস ডিকে। একটু রিপিট করেন আমার সাথে, if a neutron transform into a proton, কি হয়, এখানে একটা ফাস্ট মুভিং ইলেকট্রন রিলিজ হয়, এটাকে আমরা বলতেছি বেটা ডিকে। তাহলে নিউট্রন প্রোটনে ট্রান্সফর্ম হয়, এটার অ্যানসারটা আমরা ও লেভেলে দেই না যে নিউট্রন স্যার কেমনে প্রোটনে ট্রান্সফর্ম হয়। It is time for us to get the gist what actually happened right inside. So খেয়াল করেন, proton is composed of two upward and one downward, and neutron তাই দেখেন তো ভালো করে, নিউটন কি দেখাচ্ছে এখানে, দুইটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড দেখাচ্ছে না। দুইটা আপওয়ার্ড মানে কি 4/3, আর একটা ডাউনওয়ার্ড মানে কি -1/3। তাহলে তো চার্জ এখানে +1, তাই না? তাহলে কি এটা ঠিক আছে? ঠিক নাই। সো এখানে কোয়ার কম্পোজিশনটা অ্যাকচুয়ালি ভুল দেখাইছে, রাইট? কিন্তু ডায়াগ্রামে কি দিছে, উল্টাটা দিছে না। সো ডায়াগ্রামটা আপনি একটু কারেক্ট করে নেন। সো এখানে একটু কারেকশনের দরকার আছে। এখানে নিউটনের পরিবর্তে এখানে হবে প্রোটন এন্ড রাইট, দিস ইজ অ্যাকচুয়ালি প্রোটন। আমি একটু বই এডিট করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য, পরবর্তী জেনারেশন যখন আসবে আপনাদেরকে আমি বলতে পারবো যে it is a problem, it is not this, it is something different. ভুল লিখছে এখানে, রাইট? ঠিক আছে, আমি একটু বইটাকে সেভ করে নিই যেন পরবর্তীতে সুবিধা।
ওকে, সো দেখেন দিস ইজ হোয়াট দ্য প্রোটন শুড বি, দুইটা আপওয়ার্ক একটা ডাউনওয়ার্ক। আমি দেখে শুরু তুলছি কি দিয়ে ভুল জানতাম নাকি এতদিন, পরে দেখলাম যে না ঘটনা তো সত্যি এখানে ভুল লিখছে। রাইট, সমস্যা নাই, ম্যানমেড বুক ভুল লিখতেই পারে। তো খেয়াল করেন আমরা ছিলাম কোথায়, আমরা একটা বেটার দিকে কেন হয় এটার গোড়ায় আমরা ছিলাম। সেখানে তারা কি বলতে চাইতেছে, তারা বলতে চাচ্ছে যে একটা প্রোটন যখন একটা নিউট্রনে ট্রান্সফর্ম হয়, হোয়াট ইজ আ প্রোটন? ফ্যামিলি ক্লাসিফিকেশন যেটা আমরা দেখলাম, ইটস আ হ্যাড্রন, রাইট? হ্যাড্রন মানে কেন? বিকজ ইট ইজ ইউ নো ইয়েস, হ্যাড্রনের অর্থ হচ্ছে ইট ইজ হিউজ। সেকেন্ডলি, it is it will experience the strong nuclear force, and thirdly it is not fundamental, right? That's why it is hadron. এবার hadronের মধ্যে যদি আমরা একটু ঢুকি, hadronের মধ্যে is not just the proton, there is neutron, there are leptons, right? Right or wrong? Right? Okay, fine. So প্রোটন এর মধ্যে কি রয়েছে? দুটো আপওয়ার্ক একটা ডাউনওয়ার্ক। আমরা বললাম যদি একটা নিউট্রন যদি প্রোটনে ট্রান্সফর্ম হয় তাহলে কি হয় এখানে বলেন? বেটা ডিকে হয়। সো দেখেন ডায়াগ্রামটাতে অ্যাকচুয়ালি তারা যেটা করছে, ডায়াগ্রাম তারা কিন্তু নামটা উল্টা লেখে, তারা নাম ঠিকই লিখছে কিন্তু কোয়ার্ক কম্পোজিশনটা উল্টা দিছে। নিউট্রনই অ্যাকচুয়ালি একটা প্রোটনে ট্রান্সফর্ম হয়, এখানে কিন্তু প্রোটন নিউট্রনে ট্রান্সফর্ম হয় না, রাইট? সেখানে যেটা আমরা যেটা করছি এটা অ্যাকচুয়ালি আমাদের যেটা করা দরকার, হ্যাঁ বলেন, ইউ রে ডি করে ফেলতে হবে এন্ড ডি কে ইউ করে ফেলতে হবে, রাইট? ওইটা আপনারা করেন, ইউটারে ডি বানায় দেন। এবার আমি একটু দেখি করা যায় নাকি। ডাউনওয়ার্ড, রাইট, এন্ড ইট ইজ অ্যান আপওয়ার্ড। ওকে, হয়েছে মোটামুটি, বইয়ের মধ্যে যতটুকু করা যায় আমি করছি। ওকে, ঠিক আছে তাহলে। সো ফার তাহলে কি হয় অ্যাকচুয়ালি একটা নিউটনের মধ্যে কি থাকে, একটা আপওয়ার্ড দুটো ডাউনওয়ার্ড। সো কোনো কারণে যদি একটা ডাউনওয়ার্ড আপওয়ার্ডে কনভার্ট হয়ে যায় তাহলে বিষয়টা কি দাঁড়ালো? দুটো ডাউনওয়ার্ড ছিল, একটা আপওয়ার্ড ছিল, এখন কি হলো? একটা ডাউনওয়ার্ড দুইটা আপওয়ার্ড। তাহলে একটা ডাউনওয়ার্ড দুইটা আপওয়ার্ড তো প্রোটনের কম্পোজিশন। হোয়াট ডাজ দ্যাট মিন? নিউট্রন অলরেডি ট্রান্সফর্ম ইনটু আ প্রোটন। সো নিউট্রন কেন ট্রান্সফর্ম হয়? বিকজ আ কোয়ার্ক, specially or specifically a down quark transform into a up quark. এখন ধরেন স্যার এটা কেন হয়, এটা কিন্তু আবার আপনাদের এ লেভেল সো নয়, সো এটা পরের পার্ট। সো আমরা জাস্ট এতটুকু মাথায় রাখবো যে কোনো কারণে যদি একটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্কে কনভার্ট হয় তখন নিউটনটা প্রোটনে ট্রান্সফর্ম হয়। সো হাউ অ্যাবাউট দি নিউটন এন্ড প্রোটন, বোথ অফ দেম আর hadron, রাইট? এবার দেখেন তারা কি বলতেছে, দিস ইজ ইন্টারেস্টিং অ্যাজ a hadron decays into another hadron, মানে কি নিউট্রন decays into a proton, emitting a lepton which is an electron and an anti-lepton. Anti-lepton কেন প্রয়োজন? এই যে দেখেন একটা নিউট্রিনো যে ভি বার, যেটা এটা একটা নিউট্রিনো, হ্যাঁ, বা অ্যান্টাই নিউট্রিনো, এটা কি করতেছে? এই অ্যান্টাই নিউট্রিনোটা কি করতেছে? এখান থেকে দৌড় দিতেছে, আর কি বেটা মাইনাস এখান থেকে দৌড় দিতেছে। So not just a neutron transform into a proton, it is also we have got beta decay and we have anti neutrino, right? So এই anti neutrino গুলো কেন আসছে এবার আমরা একটু দেখব। The equation representing this at a quark level is one down quark equals to one up quark plus a fast moving electron plus the anti-electron neutrino, right or wrong? You saw it, right? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দিস ইজ দি পার্ট যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে। তাহলে দেখেন কেন এটা হয়, কি কি কোশ্চেনটা কেন এরকম হচ্ছে এটা আমাদেরকে একটু এক্সপ্লেন করবে, খেয়াল করেন। The decay of a down quark into an up quark is beta minus decay. কেন? Because down quark এর চার্জ কি বলেন তো আমাকে? up quark is plus 2/3, down is minus 1/3. ডাউন কোয়ার্ক যদি minus 1/3 হয়, what is up quark plus 2/3? তাহলে চার্জ মিললো, ইলেকট্রনের চার্জ কত? -1। তাহলে রাইট সাইডে কি দাঁড়ালো? খেয়াল করেন রাইট সাইডে কি দাঁড়ালো? +2/3 and -1, তাহলে -1/3। তাহলে রাইট সাইড লেফট সাইডে -1/3 তো ম্যাচ করছে, তাহলে এখানে কেন একটা নিউট্রিনের প্রয়োজন? কে বলতে পারবেন? নাবিলা বলতে পারবেন বাবা?
কোশ্চেনটা কি বুঝতে পারছেন? কোশ্চেনটা বুঝতে পারছেন? কোশ্চেন হচ্ছে যে একটা নিউক্লিয়ার ব্যালেন্স ইকুয়েশনে আমরা কি দেখি, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার এগুলো কনজার্ভ হয়, তাই না? চার্জ কনজার্ভ হয়, মোমেন্টাম কনজার্ভ হয়, এনার্জি কনজার্ভ হয়, তাই না? এখানে যদি আমরা একটু চার্জ কনজারভেশনটা খেয়াল করি, ডাউন কোয়ার্ক ইট হ্যাজ আ চার্জ অফ -1/3, up quark it has a charge of +2/3, and electron has a charge of -1. তাহলে লেফট সাইডে -1, রাইট সাইডে up quark and electron মিলে already it is -1. And why we need an anti neutrino যেটা চার্জটা হলো 0? বলেন তো, কে বলতে পারবেন কেন আমরা এখানে এটা প্রয়োজন? কেন প্রয়োজন জানেন? আমি একটু আপনাদেরকে বলে দিই, জাস্ট ইন শর্ট. It is important because of a phenomenon called the conservation of baryon number and meson number, lepton number. এগুলো কি করতে হয়? কনজার্ভ করতে হয়। বাট এটা কিন্তু আপনাদের স্পেসিফিকেশনের মধ্যে নেই। তো যেহেতু আপনাদের স্পেসিফিকেশনের মধ্যে নেই, এটা আমরা রাখবো না। আমরা জাস্ট এটাকে মাথায় রাখবো as the specification said. আমরা একটু খেয়াল করি, describe the change to quark composition that takes place during beta minus and beta plus decay. সো বেটা মাইনাস এবং বেটা প্লাস ডিকের মধ্যে যে কোয়ার্ক কম্পোজিশনটা, এটা যেভাবে আসতেছে আমরা জাস্ট এটাই মাথায় রাখবো, এর বাইরে আর কিছু না। বাট কিন্তু লেখার সময় কিন্তু আমাদেরকে এই অ্যান্টাই ইলেকট্রন নিউট্রিনো যেটা বা অ্যান্টাই লেপটন যেটা, এটা আমাদেরকে লিখতে হবে যে ইট ইজ অ্যান্টাই লেপটন, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান্টাই ইলেকট্রন নিউট্রিনো। কেন অ্যান্টাই ইলেকট্রন নিউট্রিনোর প্রয়োজন? ওই যে বললাম যে আমাদের যে ইয়াটা রয়েছে এখানে, লেপটন নাম্বার, ব্যারিয়ার নাম্বার, মেসন নাম্বার, এগুলো কি করতে হয়, একটা ইকুয়েশনটাকে টু টেক প্লেস ইট হ্যাজ টু বি অলসো কনজার্ভড। সো এই কনজারভেশনের পার্সপেক্টিভ থেকে এটাকেও কি হতে হয়, কনজার্ভ হতে হয়। সো টু ডু দ্যাট there is a necessity of doing this, and in reality we observe this, that একটা অ্যান্টি ইলেকট্রন এখান থেকে বের হয়ে আসতেছে, একটা অ্যান্টি লেপটন এখান থেকে বের হয়ে আসতেছে। তাহলে কেন আসতেছে? চার্জ তো অলরেডি কনজার্ভ, ওইটা আমরা হচ্ছে কি তখন এক্সপ্লেন করে যাচ্ছি, ঠিক আছে? দিস ইজ বিকজ অফ দিস। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশনটা শেষ করে ফেললাম। এবার আমরা কোথায় চলে আসছি? অ্যানাদার নিউক্লিয়ার ফোর্স, দি লাস্ট পার্ট, রাইট? একদম জাস্ট টু ক্লারিফাই, আপনি একটু পড়েন তো, আমাকে এবার হেল্প করবেন হুর আব্বাস, একটু লাউডলি পড়বেন আব্বাজান। 15.13 অ্যানাদার নিউক্লিয়ার ফোর্স, তারপর আমরা ইনশাআল্লাহ আমাদের বুক কোশ্চেন সলভিং এ চলে যাব। পড়বেন হুর আব্বাস, অ্যানাদার নিউক্লিয়ার ফোর্স, স্টার্ট প্লিজ। We have met in this practice from nuclear force in some people as a third range force that holds the nucleus in a nucleus together. It is a force that is felt only by atoms, not atoms. There is a second nuclear force known as the weak nuclear force or weak interaction. It is felt by both atoms in the fluids, and more importantly, it is the interaction that causes beta decay, in which a hadron changes to a different hadron with the emission of different energy. ওকে, কি বুঝলেন একটা আমাকে বুঝায় বল। সো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের পাশাপাশি কিছু উইক নিউক্লিয়ার ফোর্স থাকে, যেটা অ্যাকচুয়ালি, যেমন ধরেন আমি যদি একটু আপনাদেরকে বলি কেন এটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, একটু যদি আপনাদের কোশ্চেন করি, হ্যাঁ বলেন তো আব্বাজান। hadrons have more energy. কিভাবে তাদের মোর এনার্জি পাবো একটু বুঝে বলেন তো। they are হিউজ, এই জন্য তাদের মধ্যে হিউজ এনার্জি প্রয়োজন, এটা বলতে চাইতেছে। আমি যদি একটু আরেকটু ভেঙে বলি, what is a hadron? neutron proton and other stuffs are there is mesh, right? ওইটা নিয়ে আমরা বলতেছি না, বাট আমরা জাস্ট hadron-এর মধ্যে যদি থাকি, ব্যারিয়ানের মধ্যে যদি স্পেসিফিকলি থাকি, যে ব্যারিয়ান ইজ যেখানে 3টা কোয়ার্ক এবং ইট ইজ স্পেসিফিকলি নিউট্রন এন্ড প্রোটন, তাহলে এই নিউট্রন প্রোটনের মধ্যে, নিউট্রন প্রোটন যখন নিউক্লিয়াসের মধ্যে থাকে, খেয়াল করেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিউট্রন প্রোটন যখন নিউক্লিয়াসের মধ্যে থাকে, তখন এখানে কি কি আছে? জাস্ট নিউট্রন এন্ড প্রোটন। নিউট্রন কি? চার্জ নিউট্রাল। প্রোটন কি? +1। তাহলে আপনি +1 গুলোকে একটা জায়গায় কিভাবে কনসেন্ট্রেটেড রাখবেন? দে হ্যাভ ভেরি স্ট্রং রিপালসিভ ফোর্স বিটুইন, রাইট অর রং? এটাকে ওভারকাম করতেছেন উইথ আ ফোর্স। দ্যাটস ওয়াই it has to be a
strong enough force to hold them together. In one word, we can say this is what they experience. They go through strong nuclear force. এবার যেটা বলতেছে যে উইক নিউক্লিয়ার ফোর্স, এবার ধরেন এই সেন্টারের যে প্রোটন গুলো রয়েছে এবং ইলেকট্রন গুলো যে বাইরে রয়েছে, এগুলোর প্রতি তাদের কোনো অ্যাট্রাকশন নাই, আছে তো? এই অ্যাট্রাকশন গুলো কেমন? ইট ইজ আ গুড অ্যাট্রাকশন, বাট ইন টার্মস অফ দ্য ডিস্টেন্স, এটা কিন্তু ভালো ডিস্টেন্স আছে একটা সেন্টারের প্রোটন গুলোর তুলনায়। প্রোটন যতটুকু কাছাকাছি আছে, এই তুলনায় একটা প্রোটন থেকে একটা ইলেকট্রন কিন্তু বেশ দূরে, রাইট? সো বলতে পারেন ইট ইজ দি অ্যাসপেক্ট যেটার জন্য আমরা বলতেছি যে বোথ লেপটন এন্ড ব্যারিয়ার বা বোথ হ্যাড্রন এন্ড দি লেপটনস, এরা কি করে? এই ফোর্সটা এক্সপেরিয়েন্স করে, যেটাকে আমরা বলতেছি উইক ইন্টারঅ্যাকশন আর উইক নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার? এবার চলেন আমরা একটু কোশ্চেন পেপার সলভিং এ চলে যাব। আমাদের কোশ্চেন পেপার সলভিং এখানে কতগুলোই আছে বলেন তো? আমরা কি বুক কোশ্চেন সবগুলো সলভ করেছিলাম? এন্ড অফ চ্যাপ্টার কোশ্চেনে যাওয়ার আগে একটু ক্লারিফাই, আমরা কি বুক কোশ্চেন সলভ করছিলাম? 14, ঠিক আছে। এবার একটু আমরা এক্সাম স্টাইল কোশ্চেন গুলো সলভ করি। করছেন আপনারা? চলো আমরা একটু ক্লাসে সলভ করে ফেলি। আমরা নেক্সট লেটস সে কোশ্চেন 4 পর্যন্ত আমরা এখন সলভ করব, করে একটু আমরা ক্লারিফিকেশন নিব, তারপর আমরা এটাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে ফেলবো and we will start solving the past paper inshallah taala. So 4 পর্যন্ত কি আপনারা কেউ করছেন বাসায়? আপনি করছেন? নাবিলা করছেন বাবা? No, sir. ঠিক আছে, তাহলে পড়েন, স্টার্ট সলভিং। So the first question is related which question is which equation is possible, which equation is not possible. So আমরা এখানে দেখতে পাচ্ছি যে we have 4 options and all the fours they matches the conditions, they fulfills the conditions of conserving the atomic number and the mass number. So atomic number mass number perspective থেকে কিন্তু চিন্তা করলে সবগুলো ঠিক আছে, but one thing is important, which is what Nabila said, the option D is not possible. Because here you see that they gave a neutrino instead of giving an anti-neutrino, right? V00, it should be V bar, because যেখানে বেটা মাইনাস ডিকে আসে এখানে কি আসে? একটা অ্যান্টাই নিউট্রিনো আসে, যেটা আমরা একটু আগে যখন বেটা ডিকে করেছিলাম তখন আমরা দেখেছিলাম। You see here the one down quark is transforming into an up quark and a fast moving electron, then an anti-neutrino. So that's why D is not possible, right? So let's go to the question number 2. Question number 2 says that hadrons are made of from quarks. Hadrons are made of from quarks, and we know that there are 2 types of hadrons, one baryon and another one is meson. Baryons are made of 3 quarks and mesons are made of 2 quarks, 1 quark and 1 anti-quark. So which combination of quarks could make up a meson? Of course is C, because only C has 2 quarks with 1 quark and 1 anti-quark. D also has 2 quarks, but it is both of them are quarks. C, A, B, both of them have 3 quarks, but that is not the condition for meson. This is conditions of baryon. Even A is not a baryon, because A তে আমরা দেখতে পাচ্ছি একটা anti-quark. Anti-quark কি থাকতে পারে কি পারে না এটা নিয়ে আমরা কথা বলি নাই, আমরা জাস্ট বলছি এখানে কি থাকবে, quark থাকবে 3। ওকে, চলুন আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি। নাম্বার 3 তে explain why the most strongly ionizing radiation alpha particles is the least penetrating while the least ionizing gamma is the most penetrating. Very simple and straightforward. Because alpha particle has higher mass. Okay, fine. Then right, since they have high mass and high charge এবং high mass এর জন্য high charge এর জন্য they are high ionizing, and high ionizing এর জন্য এবং high mass থাকার জন্য they are less penetrating, because mass is also important in terms of penetration, right? It's not about just the ionization, it is also about the mass, right? The momentum. So more the mass they have, it's going to be difficult for them to penetrate, right? So because they occupy more space, as simple as it is. The thing is, once they ionize, they lose their energy, so they can't penetrate much further. So this is about the alpha. And how about the gamma? It doesn't have a mass, it's just all about energy, right? That's why
Gamma is the least ionizing. It doesn't have charge, it doesn't have mass, and that's thereby it cannot penetrate. It can penetrate very deep. So it has a very high penetration power, right? Right or wrong? Yes. সামনের দিকে অ্যাপ্রোচ করছি আমরা কোশ্চেন নাম্বার 4 এ চলে যাচ্ছি। খেয়াল করেন। Before Rutherford's model, scientists believed that the atom was made of a negatively charged electron embedded in a palm pudding of positive charge that was spread throughout the atom. Explain how alpha particle scattering experiment proves that this old model of the atom was incorrect. So আমরা এখানে লিখতে পারি the experiment and the conclusion from the experiment, right? আমরা বলেছিলাম, right? হ্যাঁ বলেন। না 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 প্লাম পুডিং এর ক্ষেত্রে ব্যাপারটা কি? It's a positive charge ball and electron is dotted over it, right? So if it is such, then alpha particle shouldn't go through the atom of gold without deflection. We saw that majority of the alpha particle went straight through without any deflection, right? So how come this is possible? Unless the most of the part is empty. So আমরা Rutherford experiment থেকে conclusion দাঁড় করায় যে majority of the part of the alpha particle is empty space. It is because of what? Because most of the alpha particle went through. So that was one contradiction with the existing belief. Secondly, that some of them has repelled more than or it has deflected more than 90 degrees. It proves that the concentration of charge in one place, right? So protons or the the one who has charge, positive charge, is concentrated in the nucleus. যেটার দিকে যখন আলফা পার্টিকেলকে ফায়ার করা হয়েছে এটা বাউন্স ব্যাক করেছে, which is also contradictory to the existing thought they had. They call that all the center has this charge, but we know that it is not that. It is rather a tiny place where the charge is concentrated up. And lastly, it shows the deflection more than 90 degrees, which is the same observation. It also proved that it has to have concentration of mass also, not the charge. Right. So mass and charge, both of them are concentrated in in a nucleus, which is contradictory to the belief they had, which is the plum pudding model, J.J. Thomson's one. So now our task is to study the rest of the part, which is solve the rest of the part, and next class after solving this we're gonna start, or we will start making list of questions from this specification related to this particle physics. So দেখেন আমরা কিন্তু ডিসি সার্কিট এগুলোর ইয়ে করি নাই, আমরা পাস পেপার সলভ করি নাই। তার আগে আমরা রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, ইলেকট্রিসিটি এটা আমরা করেছি, বাট এখান থেকে ডিসি সার্কিট এবং নিউক্লিয়ার ফিজিক্স এন্ড পার্টিকল ফিজিক্স এটা কিন্তু আমরা সলভ করি নাই, সেটা আমরা ইনশাআল্লাহ করব। So with that I would like to conclude for today. So thank you for joining, and write the homework, Arhan, at group, that we have to solve the end of chapter questions of this particle physics. So thank you for joining. Assalamu alaikum wa rahmatullah.